দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটি ইতিহাস প্রসঙ্গে এবং বিগত কয়েকদিন ধরেই আমি ইতিহাসের ভিডিও দিচ্ছি এবং ইতিহাসের ভিডিও দেওয়ার কারণ হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা। গল্পের মাধ্যমে যদি এই স্বচ্ছ ধারণাটা তারা মানে ছাত্রছাত্রীরা পেয়ে যায় তাহলে তাদের লেখালেখি করতে খুবই সুবিধা হয় এবং তারা মুখস্থ করতেও, ইতিহাস মুখস্থর বিষয় নয়, ইতিহাস এক অতীতের ঘটনা যেগুলো জানা থাকলে লেখার কাজটা খুব সহজ হয়। এবং যদি বলো নাম্বার তোলার, ইতিহাসে নাম্বার তোলা যায় কি করে, তাহলে আমি বলবো মূল ঘটনাটা জেনে নিয়ে যদি কিছু রেফারেন্স বই পড়া যায় তাহলে নিজের যে নোটস আছে সেই নোটসগুলোকে আরো তথ্য সমৃদ্ধ করে তোলা যায়। বিভিন্ন জায়গা থেকে আরো বেশি করে তথ্য নিজের নোটসে যদি লেখা যায় তাহলে নাম্বার তোলা কিন্তু খুব সহজ। ভালো লেখার তো কোনো লিমিটেশন হয় না, গুণগত মান বৃদ্ধি করা যেতেই পারে যে কোনো লেখার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যত বেশি জানা যাবে তত ভালো লেখা যাবে। দেখো, চতুর্থ অধ্যায়ে চলে এসেছি। ছাত্রছাত্রীদের বলছি যে যারা এই ভিডিওগুলো দেখতে চাইছো তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ নিয়মিতভাবে আমি হয়তো অনেক সময় ভিডিও দিতে পারি না, সেক্ষেত্রে ভিডিও যখন আসবে নোটিফিকেশান এসে যাবে, সাবস্ক্রাইব করে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, চতুর্থ অধ্যায়ের বিষয় হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো, যখন ব্রিটিশরা মানে ভারতে এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এলো, তারা কিন্তু বণিকের বেশে এসেছিল। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো এবং তারা দেখলো যে অনেক বেশি সমৃদ্ধশালী দেশ এই ভারতবর্ষ এবং ভারতবাসী অনেক সাদাসিধে মানুষ, এবং সেখানে তারা রাজত্ব করতে পারবে, তারা রাজা হয়ে এখানে আধিপত্য বিস্তার করতে পারবে। এইভাবে তারা ধীরে ধীরে প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যা গ্রাস করে, ধীরে ধীরে সমগ্র উত্তর ভারত গ্রাস করতে থাকে। ঠিক আছে, আমরা অনেক আগেও পড়েছি যে তারা দুটো নীতি অ্যাপ্লাই করেছিল, যেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি এবং শর্ত বিলোপ নীতি। এই দুটো নীতি তারা প্রয়োগ করে সমগ্র প্রায় উত্তর ভারত তারা গ্রাস করে ফেলে। এবং যে যদি এই নীতিগুলো প্রসঙ্গে জানতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো। আজকের বিষয় সেটা নয়, আজকের বিষয় হচ্ছে 1857 সালের পলাশির 1857 সালের যে সিপাহি বিদ্রোহ, পলাশির যুদ্ধের ঠিক 100 বছর বাদে, মানে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। যে পলাশির যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার অধিকার লাভ করলো। সেখানে তখনও তারা মির্জাফরকে রাজা করেছিল, কিন্তু পরবর্তীকালে বক্সারের যুদ্ধের পরে তারা সার্বিকভাবে রাজা হয়ে যায়, রাজত্ব পায় বাংলা, বিহার, উড়িষ্যার। ঠিক আছে, কিন্তু এই যে 1757 সালের পর ঠিক 100 বছর বাদে 1857 সাল, তাহলে এই 100 বছরে ব্রিটিশরা যেটা করেছিল সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তাদের একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিল, তারা প্রশাসনিক ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল। এবং তারা যেটা করেছিল সেটা হচ্ছে ভারতীয়দের ঘৃণা করতে শুরু করেছিল, ভারতীয়দের শোষণ করতে শুরু করেছিল। ঠিক আছে, এবং কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা চরম অবনতি ঘটিয়েছিল তারা। তারা যে পরিমাণ অর্থ রেলপথ স্থাপনে ব্যয় করেছিল তার অর্ধেকেরও অনেক কম অর্থ তারা জলসেচে ব্যয় করেছিল। ঠিক আছে, জলসেচ ব্যবস্থার জন্য তারা কোনো রকম খুবই সামান্য অর্থ ব্যয় করেছিল, এবং সেই অর্থ দেওয়ার জন্য যারা সক্ষম ছিল তারা ধনী কৃষক, মহাজন, জমিদার এরা। ঠিক আছে, এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণী ক্রমান্বয়ে আরো অবনতির দিকে এগিয়ে যাচ্ছিল। এছাড়া শিল্পের তো অবনতি চরম হয়েছিল। তারা এখান থেকে কার্পাস, মানে ভারত থেকে কার্পাস নিয়ে চলে গেল ইংল্যান্ডে, সেখানে গিয়ে ম্যানচেস্টারে বস্ত্র তৈরি করলো এবং সেই বস্ত্র চড়া দামে ভারতে এসে বিক্রয় করতে শুরু করলো। ভারতীয় যারা শিল্পী আছে, তাঁত শিল্পী, তারা অনেক ন্যূনতম মানের মানে সুতোতে
তাঁত বুনতে শুরু করলো, যেটাতে তার গুণগত মান রইল না এবং বাজারও অনেক বেশি, তারা বাজার দর পেল না। ঠিক আছে, এবং সব ক্ষেত্রেই ভারতীয় যে ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে। এছাড়া যেটা হচ্ছে, যারা ভারতীয় সৈনিক তাদের কিন্তু যথোপযুক্ত খাদ্য, বেতন, সুযোগ সুবিধা সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত করেছিল। ভারতীয় যে সেনারা ছিল, সেনাবাহিনী, সেখানে কিন্তু তারা অনেক বেশি, সেনাবাহিনী অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো, অনেক শোষণের শিকার হয়েছিল। সেক্ষেত্রে তুলনামূলক ইউরোপীয় সেনারা অনেক বেশি সুযোগ সুবিধা পেত। সুতরাং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একটা ক্ষোভের সঞ্চার তো হয়েছিল। নৌবিদ্রোহ তোমরা ক্লাস 8-এ পড়েছো। এবং এরপরে কি হয়েছিল, একটা সময় গুজব রটেছিল যে সেনাবাহিনীতে যে এনফিল্ড রাইফেল ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, তার যে টোটা, সেটা মুখে দাঁত দিয়ে কেটে ভেতরে বন্দুকে পুরতে হয়, এবং এই টোটাতে শূকর এবং গরুর চর্বি মিশানো আছে। আমরা সবাই জানি যে হিন্দুরা গরুর চর্বি মুখে দেবে না এবং মুসলিমরা শূকরের চর্বি মুখে দেবে না, ধর্ম নাশ হবে এই ভয়ে। ঠিক আছে, সেই কারণে এই গুজব যখন রটে গেল, তখন হিন্দু সেনা এবং মুসলিম সেনা এরা প্রত্যেকেই ওই টোটা ব্যবহার করা বন্ধ করে দিল, এবং তারা কিন্তু ধর্মচ্যুত হওয়ার ভয়ে তারা বন্দুক, এই টোটা ব্যবহার করতে রাজি হলো না। আর এখানেই বিদ্রোহ করতে শুরু করলো সিপাহীরা। দেখো, এর আগে যত বিদ্রোহ হয়েছিল, মানে কোল বিদ্রোহ, মুন্ডা সাঁওতাল যত বিদ্রোহ হয়েছিল, তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বিদ্রোহীরা তীর, বল্লম, ধনুক, এই সমস্ত কিছু নিয়ে, বর্ষা, এই সমস্ত কিছু নিয়ে যুদ্ধ করেছিল। কিন্তু এখানে বিদ্রোহীরা হচ্ছে বন্দুক চালাতে পারদর্শী, ঠিক আছে, সিপাহী। এরা ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়, এবং মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল সিপাহী বিদ্রোহের কারণে। এই সিপাহী বিদ্রোহ কিন্তু বিদ্রোহের প্রথম শহীদ বলা হয় মঙ্গল পাণ্ডেকে। সিপাহী বিদ্রোহ ক্রমে সমগ্র ভারতে প্রায় ছড়িয়ে গেল, এবং দেখা গেল যে ঝাঁসি, সাতারা, মিরাট, অযোধ্যা, ঠিক আছে, বিহার, উড়িষ্যা, সমস্ত জায়গায় সিপাহী বিদ্রোহ ছড়িয়ে গেল, এবং তা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেত্রীর মাধ্যমে এই সিপাহী বিদ্রোহ পরিচালিত হতে শুরু করে। যেমন বিহারে কুঁয়ার সিং, অযোধ্যার হজরত মহল, ঝাঁসি রানীর লক্ষ্মীবাই, ফৈজাবাদের মৌলবী আহমদুল্লাহ প্রমুখ নেতা নেত্রী, কানপুরের নানা সাহেব প্রমুখ নেতারা এগিয়ে এলেন এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে, যেমন হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু সিপাহী বিদ্রোহ নিয়ে নিস্পৃহ ভাব দেখিয়েছিলেন। তিনি নিরপেক্ষ ভাব দেখিয়েছিলেন, কোনো রকম সিপাহী বিদ্রোহকে সমর্থনও করেননি, তার বিরুদ্ধেও কথা বলেননি, কিছুই বলেননি। ঠিক আছে, এরকম অনেকেই মধ্যবিত্ত শিক্ষিত জনসমাজ সিপাহী বিদ্রোহ নিয়ে নিরুত্তর ছিলেন, যার ফলে সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহের রূপ ধারণ করলেও এটা কিন্তু সার্বিকভাবে সমগ্র ভারতের ক্ষেত্রে একটা ফলপ্রসূ দিক নিয়ে আসতে পারলো না, যদিও এটা নিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ঠিক আছে, সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়। যদি দেখা যেত যে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করতো এবং সিপাহী বিদ্রোহের সমস্ত যে বিদ্রোহীদের পক্ষ অবলম্বন করে তারা যদি লেখালেখি করতো, ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে কথা বলতো, তাহলে সিপাহী বিদ্রোহের সময় ভারতে স্বাধীনতা এসে যেত। এটা অনেক ঐতিহাসিকগণ মনে করেন, যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত প্রমুখ সিপাহী বিদ্রোহকে কিন্তু মৃত্যুকালীন আত্মনাদ বলেছেন রমেশচন্দ্র মজুমদার, এবং প্রত্যেকে সিপাহী বিদ্রোহের গুরুত্বকে স্বীকার করেছেন। ঠিক আছে,
এবং দেখা গেছে কেন শিক্ষিত জনসমাজ সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করলো না, কেন বিদ্রোহীদের পক্ষ অবলম্বন করলো না, তার কারণ একটা আছে। প্রথমত তো সিপাহী বিদ্রোহের সময় যে বিদ্রোহে অংশগ্রহণ না করার কারণ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা মধ্যবিত্ত শিক্ষিত জনসমাজের ছিল না। তারা মনে করতো যে 100 বছর তারা পরাধীন, এবং 100 বছর পরাধীন থাকার ফলে তাদের মধ্যে এমন মানসিকতা তৈরি হয়েছিল, তারা মনে করেছিল যে ব্রিটিশরা ভারতের শাসক এবং ব্রিটিশরা ভারতের কল্যাণকারী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। ব্রিটিশদের কাছে তাদের সন্তান সন্ততি মানে মধ্যবিত্ত ভারতীয়দের সন্তান সন্ততি শিক্ষিত হয়ে ব্রিটিশ সরকারের কাছে চাকরি নেবে এবং চাকরি নেওয়ার ফলে তাদের উন্নতি হবে। এইভাবে কিন্তু ভালো দিন আসবে এবং তাদের সমৃদ্ধশালী জীবনের দিকে তাদেরকে এগিয়ে যাবে তারা। এই কারণে তারা নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, এবং অনেক ক্ষেত্রেই তারা মনে করেছিল যে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করলে ব্রিটিশ শাসকরা যদি রুষ্ট হয় বা যদি তারা ভারত ছেড়ে চলে যায় তাদের মতো সুদক্ষ শাসক বোধহয় ভারতীয়দের মধ্যে থেকে আর কেউ আসবে না, এবং তারা যেভাবে ভারতকে শাসন করছে সেভাবে কিন্তু হাল ধরার মতন কেউ নেই। সেই কারণে তারা কিন্তু এটাতে একদমই অংশগ্রহণ করেনি, ঠিক আছে, শিক্ষিত জনসমাজ। যার ফলে সিপাহী বিদ্রোহ কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নিলেও একটা একটা বেশ ইতিবাচক ফলপ্রসূ দিকটা কিন্তু উন্মোচিত হলো না। কিন্তু সিপাহী বিদ্রোহের কারণে কিন্তু ব্রিটিশরা কিন্তু আতঙ্কিত হয়েছিল, কারণ আতঙ্ক হওয়ার কারণ ছিল তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। ব্রিটিশরা বুঝেছিল যে সিপাহীরা যদি রুষ্ট হয় তাহলে কিন্তু দেখা যাবে তারা গুলি চালাতে পারদর্শী। সেক্ষেত্রে ব্রিটিশরা যেভাবে গুলি চালিয়ে সাধারণ নরনারীকে হত্যা করে সেই রকম ভাবেই কিন্তু ব্রিটিশদের ওপরই গুলি বর্ষণ করতে পারে সিপাহীরা। সেক্ষেত্রে কিন্তু সমানে সমানে লড়াই হয়ে যাবে, বলা যেতে পারে সিপাহীদের পাল্লাটা একটু ভারী হবে, ঠিক আছে, কারণ সিপাহীরা গুলি চালাতে অনেক বেশি অভ্যস্ত, তুলনামূলকভাবে অনেক ব্রিটিশই ছিল যারা গুলি চালাতে পারতো না, ঠিক আছে। সেই কারণে তারা মহারানীর ঘোষণাপত্র পেশ করে। মহারানীর ঘোষণাপত্র পেশ করার ক্ষেত্রে একটি কারণও ছিল, তারা সিপাহী বিদ্রোহকে প্রশমিত করতে চেয়েছিল, থামিয়ে দিতে চেয়েছিল, তাদেরকে ঠান্ডা রাখতে চেয়েছিল। এমন কিছু ঘটনা তারা ঘটালো, যেমন হচ্ছে 1858 সালে তারা কি করলো, ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটালো এবং ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করলেন, এবং মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হলো। ভাইসরয় পদ সৃষ্টি করা হলো এবং প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। কিছু নীতি নিয়ম এই সময় বলা হলো, যেমন হচ্ছে সত্য বিলোপ নীতি বাতিল করা হবে, যোগ্যতা অনুযায়ী কাজ দেয়া হবে, ঠিক আছে, এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ভারতীয়কে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে সুযোগ করে দেয়া হবে। দেশীয় রাজ্যগুলো যে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করছে বা করছে না সে ব্যাপারে কিন্তু ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। এই সমস্ত কিছু ধর্মীয় ব্যাপারে, ভারতীয়দের ধর্মীয় ব্যাপারে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না, সমস্ত কিছু ভারতীয়দের পক্ষ অবলম্বন করে ভালো ভালো কিছু কথা বলা হলো যাতে ভারতীয়রা শান্ত থাকে এবং সিপাহীরা শান্ত থাকে, ঠিক আছে। ভারতপক্ষে কিন্তু এই সমস্ত নীতি নিয়ম কিছু কার্যকরী হয়নি, ঠিক আছে। এবং দেখা গেছে শিক্ষিত জনমানুষ তো এবার বুঝতে পারছে যে ব্রিটিশরা যেগুলো বলছে সেগুলো শুধুই বলছে, সেগুলো কিন্তু কার্যকরী রূপ হচ্ছে না। তখন কিন্তু সেই সময় দেখা গেছে সেই সময় কিন্তু 19 শতকে শিক্ষিত মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হলো, তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হলো যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই যে এত বিদ্রোহ হয়ে গেল এটা কিন্তু ফলপ্রসূ হলো না, তার একমাত্রই কারণ ছিল পরিকল্পনার অভাব এবং কিছু সঠিক নীতি নিয়ম না নেওয়ার জন্য, ঠিক আছে। এবং সেই কারণে তারা কিছু সভা সমিতি গঠন করার চেষ্টা করলো, এবং সভা সমিতি গঠন করে তারা যে পরিকল্পনা নিয়েছিল
আগামী ভিডিওতে সেইটাই আমি বলবো। দেখতে থাকো ভিডিও, আশা করছি ভালো লাগছে।